হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম, পর্ব সংখ্যা 9। অলিভিয়ার পাঠানো মেসেজটা রাফিদের ফোনের স্ক্রিনে রূপালী জোছনার মতো জ্বলজ্বল করছিল। প্রেম করতে হলে এসো, তোমার বোনের শ্বশুরবাড়ি। আজ এই জোছনা মাখা রাতে আমার বাবুর আব্বুর কোলে মাথা রেখে একটু জ্যোৎস্না বিলাস করি। প্রথমে রাফিদের ঠোঁটের কোণে সেই পরিচিত গম্ভীর হাসি রেখাটা ফুটে উঠেই মিলিয়ে গেল। মেয়েটার স্পর্ধা দেখে অবাক না হয়ে পারল না সে। এত সহজভাবে এমন একটা কথা লিখে দিল, যেন এটা আবহাওয়া নিয়ে দুটো কথা বলার মতোই স্বাভাবিক। রাফিদ নিশ্চিত ছিল এটা অলিভিয়ার আরেকটি দুষ্টুমি। সে নিশ্চয়ই বিছানায় আরাম করে শুয়ে আছে আর মনে মনে হাসছে, ভাবছে গোমরামুখ লোকটা এবার কি জবাব দেয়। কিন্তু রাফিদের ভেতরটা আজ অন্যরকম আচরণ করছিল। বোনের বিয়ে, চারপাশের আনন্দ, আব্রাহামের নতুন জীবন শুরু, সব কিছু মিলিয়ে তার নিজের ভেতরের নিঃসঙ্গতাটা যেন আরও প্রকট হয়ে উঠেছিল। আকাশের পাঠানো মেসেজটা তার মাথায় ঘুরছিল, কিন্তু অলিভিয়ার এই ছেলে মানুষই আবদারটা যেন এক ঝলক তাজা বাতাসের মতো তার সব দুশ্চিন্তা উড়িয়ে নিয়ে গেল। এক অদ্ভুত অচেনা তাড়না তাকে অস্থির করে তুলল। তার মনে হলো এই চ্যালেঞ্জটা গ্রহণ না করলে জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হাতছাড়া হয়ে যাবে। এই রাত, এই জ্যোৎস্না আর ওই চঞ্চল হরিণীর মতো মেয়েটা, সব কিছু মিলিয়ে এক অমোঘ আকর্ষণ তৈরি করছিল। দ্বিধা আর যুক্তির অদৃশ্য দেয়ালটা ভেঙে ফেলার এক তীব্র ইচ্ছে তার ভেতরে জেগে উঠল। সে আর ভাবল না, গাড়ির চাবিটা হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল নিজের ঘর থেকে। রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে রাফিদের গাড়ি ছুটে চলল আব্রাহামের বাড়ির দিকে। ফাঁকা রাস্তা, দুপাশে সারি সারি গাছ, আর তাদের পাতার ফাঁক গলে চুইয়ে পড়া চাঁদের আলো, সব কিছু যেন এক পরাবাস্তব দৃশ্য তৈরি করেছে। স্টিয়ারিং হুইলে রাখা তার হাত দুটো শক্ত, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত তোলপাড়। সে কি ঠিক করছে? এত রাতে একটা মেয়ের সাথে দেখা করতে যাওয়াটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু পরক্ষণে অলিভিয়ার হাসি মাখা মুখটা মনে পড়তেই তার সব দ্বিধা কুরপুরের মতো উবে গেল। বাড়ির কাছাকাছি এসে গাড়িটা একটু দূরে পার্ক করে সে পায়ে হেঁটে এগোলো। বিশাল বাড়িটা যেন চাঁদের আলোয় স্নান করে এক মায়াবী রূপ ধারণ করেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ঐকতান সেই নীরবতাকে আরও গভীর করে তুলছে। সে পকেট থেকে ফোন বের করে অলিভিয়ার নাম্বারে মেসেজ টাইপ করলো, আমি নিচে, তোমার জ্যোৎস্না বিলাসের সঙ্গী হতে এসেছি বাবুর মা। এখন কোলে মাথা রাখার ব্যবস্থা তোমাকেই করতে হবে। ওইদিকে অলিভিয়া মেসেজটা পাঠিয়ে দিয়ে এক ধরনের উত্তেজনা আর অস্থিরতায় ভুগছিল। সে ভেবেছিল রাফিদ হয়তো উত্তরে আরও মজার কিছু একটা লিখবে, কিংবা হয়তো বিরক্ত হয়ে কিছুই লিখবে না। কিন্তু এতক্ষণ কোনো রিপ্লাই না আসায় তার মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। হয়তো লোকটা তাকে পাগল ভেবে ঘুমিয়ে পড়েছে। সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে বারান্দার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তার ফোনটা টুং করে বেজে উঠল। সে ফোনটা হাতে তুলে নিল। মেসেজটা রাফিদের, আর সেটা পড়েই তার হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আমি নিচে মানে কি? লোকটা কি সত্যি সত্যি চলে এসেছে? এটা কি তার আরেকটা মজা? অলিভিয়ার মস্তিষ্ক শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। সে দ্রুত পায়ে বারান্দার গ্রিলের কাছে গিয়ে দাঁড়ালো। তার ঘরটা দোতলায়, বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনের বাগান আর গেটটা পরিষ্কার দেখা যায়। সে নিচে তাকাতেই দেখল আবছা অন্ধকারে একটা দীর্ঘ পুরুষালী ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে।
চাঁদের আলো তার অবয়বকে স্পষ্ট করে তুলেছে। রাফিদ, সত্যি সত্যি রাফিদ। অলিভিয়ার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দুষ্টুমি করতে গিয়ে এসে কি করে বসলো? এখন কি হবে? কেউ যদি দেখে ফেলে? কিন্তু ভয় আর উত্তেজনার মাঝেও এক অদ্ভুত ভালো লাগা তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। লোকটা তার একটা পাগলামিকে সত্যি করার জন্য এত রাতে ছুটে এসেছে। সে দ্রুত পায়ে আবার ঘরে ফিরে এলো। কি লিখবে বুঝতে পারছিল না। তার ভেতরকার সেই ডান পিঠে মেয়েটা যেন মুহূর্তেই লজ্জায় গুটিয়ে গেছে। কাপা হাতে সে টাইপ করলো। পাগল নাকি আপনি? কেউ দেখে ফেললে কি হবে? রাফিদের উত্তর আসতে দেরি হলো না। পাগল তো তুমিই করেছো, এখন শাস্তির ব্যবস্থা করো। তোমার বারান্দার পাশেই তো একটা আম গাছ আছে, তাই না? ম্যাচটা পড়ে অলিভিয়ার চোখ ছানা পড়া। লোকটা কি গাছ বেয়ে উপরে ওঠার কথা ভাবছে? এ তো দেখি সিনেমার দৃশ্যকেও হার মানাবে। তার ভয় আর উত্তেজনা দুটোই পাল্লা দিয়ে বাড়ছিল। সে বারান্দায় গিয়ে দেখলো রাফিদ সত্যি সত্যি আম গাছটার দিকে এগিয়ে যাচ্ছে। দাঁড়ান, ওসব করতে হবে না, আমি আসছি লিখে সে পায়ের আঙুলে ভর দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ল। পুরো বাড়ি ঘুমে আচ্ছন্ন। করিডোরের আবছা আলোয় সে ভূতের মতো হেঁটে পেছনের দিকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। প্রতিটি পদক্ষেপে তার বুক ধড়ফড় করছে। এ যেন এক নিষিদ্ধ অভিযান। বাগানে পা রাখতেই ভেজা ঘাস আর হাসনাহেনার তীব্র সুবাস তাকে স্বাগত জানালো। রাফিদ তখনও গাছটার নিচে দাঁড়িয়েছিল, তার দিকেই তাকিয়ে। চাঁদের আলোয় রাফিদের মুখটা অন্যরকম দেখাচ্ছিল। সেই গম্ভীর ভাবটা নেই, বরং তার চোখে মুখে এক ধরনের দুষ্টুমি আর কৌতুক খেলা করছে। অলিভিয়া তার সামনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছিল। রাফিদই প্রথম নীরবতা ভাঙল। তার কণ্ঠস্বর রাতের মতোই গম্ভীর আর শান্ত। কি হলো? জ্যোৎস্না বিলাস হবে না? অলিভিয়ার ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আপনি একটা আস্ত পাগল। যদি কেউ দেখে ফেলতো? দেখলে দেখতো। রাফিদ জোর নিয়ে বলল। বলতাম আমার হারিয়ে যাওয়ার চাঁদটাকে খুঁজতে এসেছি, পেয়েও গেছি। রাফিদের মুখে এমন কাব্যিক কথা শুনে অলিভিয়া অবাক হয়ে তার দিকে তাকালো। এ কি সেই গোমরামুখ লোকটা? তার গাল দুটোয় রক্তের স্রোত যেন বেড়ে গেল। লজ্জায় সে চোখ নামিয়ে নিল। রাফিদ আলতো করে তার চিপক ধরে মুখটা উঁচু করলো। কি হলো? বাবুর মা এত লজ্জা পেলে চলে? অলিভিয়া তার হাতটা সরিয়ে দিয়ে কপট রাগের সাথে বলল, খবরদার, আমাকে ওভাবে ডাকবেন না। কেন? তুমি তো শুরু করেছিলে। রাফিদ তার আরো কাছে এগিয়ে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। অলিভিয়া রাফিদের শরীরের উষ্ণতা আর তার পারফিউমের মৃদু পুরুষালী ঘ্রাণ পাচ্ছিল। তার হৃদস্পন্দন ঢাকের বাদ্যির মতো বাজতে শুরু করেছে। আমি তো মজা করেছিলাম, ফিসফিস করে বলল অলিভিয়া। আমি কিন্তু মজা করতে আসিনি। রাফিদের কণ্ঠস্বরটা হঠাৎ করেই অন্যরকম শোনালো। তাতে কৌতুকের লেশমাত্র নেই, আছে এক গভীর আবেগ। সে অলিভিয়ার একটা হাত নিজের হাতের মুঠোয় তুলে নিল। অলিভিয়ার হাতটা বরফের মতো ঠান্ডা আর রাফিদের হাতটা উষ্ণ। তোমার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি অলিভিয়া, এখন তোমার কথা রাখার পালা। কথাটা বলে সে বাগানের এক কোণে থাকা দোলনার দিকে এগিয়ে গেল। অলিভিয়া মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করলো। রাফিদ দোলনাটায় বসে তার পাশে ইশারা করলো। অলিভিয়া বসতেই সে দোলনায় আলতো করে দোল দিল। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে তাদের ওপর, যেন হাজারো রূপোর মুদ্রা। চারপাশে নিস্তব্ধতা, ঝিঝির ডাক, ফুলের সুবাস আর মৃদু দোল, সব কিছু মিলিয়ে এক ঘোর লাগানো পরিবেশ। এখন বলো, জ্যোৎস্না বিলাসের জন্য আর কি চাই? রাফিদের শান্ত প্রশ্ন। অলিভিয়া কোনো উত্তর না দিয়ে তার কাঁধে মাথা রাখলো। মুহূর্তের জন্য তার মনে হলো এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।
রাফিদের শক্ত কাঁধে মাথা রেখে তার সব ভয় সব অস্থিরতা দূর হয়ে গেল। রাফি তো আর কিছু বলল না। সে আলতো করে তার একটা হাত দিয়ে অলিভিয়াকে জড়িয়ে ধরল, অন্য হাতটা দিয়ে অলিভিয়ার খোলা চুলের মাঝে আঙুল বোলাতে লাগলো। প্রতিটি স্পর্শে অলিভিয়ার শরীর দিয়ে এক অজানা শিহরণ বয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর অলিভিয়াই প্রথম মুখ খুলল। আপনি সব সময় এত গম্ভীর হয়ে থাকেন কেন? রাফিদ মৃদু হাসল। গম্ভীর মানুষদের ভেতরটাও এক সময় এমন জ্যোৎস্নার জন্য অপেক্ষা করে, হয়তো আজ সেই জ্যোৎস্না খুঁজে পেয়েছি। কথাগুলো অলিভিয়ার বুকের গভীরে গিয়ে লাগলো। সে চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলো। এই রাতটা যেন শেষ না হয়। এই নীরব কথোপকথন, এই আলতো স্পর্শ, এই জ্যোৎস্নার মায়া, সব কিছু যেন চিরস্থায়ী হয়ে থাকে। রাফিদ ঝুঁকে এসে অলিভিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমাদের বাবুটা এখন কি করছে? তার গরম নিঃশ্বাস অলিভিয়ার ঘাড়ে লাগতেই সে কেঁপে উঠল। লজ্জায় তার মুখটা রাফিদের বুকে লুকিয়ে ফেলল। রাফিদ হু হু করে হেসে উঠল। সেই হাসির শব্দে রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। কিন্তু সেই হাসিতে কোনো বিদ্রুপ ছিল না, ছিল রাজ্যের মুগ্ধতা আর অধিকার। এই জ্যোৎস্নামাখা রাত সাক্ষী হয়ে রইল দুটি হৃদয় এক অদ্ভুত দুষ্টুমি ভরা অথচ গভীর অনুভূতির সূচনার। এক নতুন গল্পের প্রথম পাতা লেখা হলো চাঁদের রূপালী কালিতে। অন্যদিকে উৎসবের রাত ফুরিয়ে গেলে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। যে বাড়িটা কিছুক্ষণ আগেও শত মানুষের কোলাহল, হাসি আর সান্নাইয়ের সুরে মুখর ছিল, এখন সেখানে কেবল এক গভীর ভারী নিস্তব্ধতা। ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ার, পরিত্যক্ত প্লেট আর শুকিয়ে যেতে থাকা ফুলের পাপড়িগুলো যেন এক সমাপ্ত আয়োজনের নীরব সাক্ষী। বাতাসে তখনও পোলাও আর কোরমার মিলিয়ে যাওয়া গন্ধটা এক বিষণ্ণ স্মৃতি হয়ে ভাসছে। রাফিদের দেওয়া এই শহরের বাড়িটা আজ এক অসাধারণ ঘটনার পর নীরব হয়ে গেছে। সাহারা বানুর বোনের চোখে চোখ পড়তে সময়টা যেন তখনই থমকে গেল। একজোড়া পরিচিত কিন্তু অচেনা চোখ তার দিকে স্থির হয়ে আছে। পরনে সাধারণ এক ছাপা শাড়ি, মুখে বয়সের চেয়েও বেশি ক্লান্তির ছাপ, চোখের নিচে দীর্ঘ বিনিদ্র রাতের কালো দাগ। ওই চোখে সেই ধার নেই, সেই অহংকারের আগুন নিভে গিয়ে সেখানে এখন কেবল পোড়া ছায়ের বিষণ্ণতা। সাহারা বানুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমেনা বেগম, তার আপা। মুহূর্তে ২৬ বছরের দেয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল। বর্তমানের কোলাহল মিলিয়ে গিয়ে কানের কাছে যেন বেজে উঠল শৈশবের সেই দিনগুলোর কলরব। দুই বোন হাতে হাত রেখে কাঁচা মাটির রাস্তায় দৌড়ে স্কুলে যাওয়া, বর্ষার দুপুরে ক্লাস ফাঁকি দিয়ে আম বাগানে মত্ত হওয়া, কাঁচা পাকা আম লবণ দিয়ে ভাগ করে খাওয়ার সেই স্বর্গীয় স্বাদ। আমিনা আপার বকুনি, আবার সেই আপার আঁচলের নিচেই সব আবদার লুকানো। জি আপা একদিন বলেছিল, তুই আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছিস, তোর মরা মুখও যেন আমি না দেখি। সেই আপার চোখের দিকে আজ আর তাকানো যাচ্ছিল না। সেখানে ঘৃণা নয়, ছিল কেবল গভীর এক হাহাকার আর অনুশোচনা। আমিনা বেগম কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তার শরীরটা যেন নিজের ভার বইতে পারছিল না। ২৬ বছরের জমে থাকা অভিমান, অহংকার আর দূরত্বের পাথরটা তার বুকের ওপর চেপে বসেছিল। সাহারা বানুর সামনে এসে তিনি কোনো কথা বলতে পারলেন না। ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। এরপর যা হলো তার জন্য সাহারা প্রস্তুত ছিলেন না। দরদণ্ড প্রতাপশালী অহংকারী আমিনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। কোনো চাপা কান্না নয়, একেবারে হু হু করে ওঠা বুক ফাটা আর্তনাদ। সেই কান্নায় মিশেছিল দীর্ঘদিনের একাকিত্ব, ভুলের মাসুল দেওয়ার যন্ত্রণা আর ছোট বোনকে হারানোর তীব্র কষ্ট। আমারে মাফ করে দে সাহারা, আমারে মাফ করে দে।
এই ভাঙা ভাঙা কথাগুলোই শুধু বলতে পারলেন তিনি। শাহরাবানুর বুকের ভিতর অভিমানের যে বরফ জমেছিল আবার চোখের জলে তা গলতে শুরু করলো। যে অপমানের আগুন তাকে দীর্ঘ ২৬ বছর পুড়িয়েছে তা যেন এক নিমিষে নিভে গেল। বড় বোনের এই বিধ্বস্ত অসহায় রূপ তিনি আর সহ্য করতে পারলেন না। সব রাগ, সব অভিমান ভুলে গিয়ে তিনি ২ হাত বাড়িয়ে দিলেন। আমেনা বেগম ছোট বোনের বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগলেন। ২ বোনের শরীর এক হয়ে গেল, যেন দীর্ঘ বিচ্ছেদের পর দুটো বিচ্ছিন্ন নদী আবার মিলিত হয়ে এক স্রোতে বইতে শুরু করেছে। শাহরাবানুর চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছিল। সেটা দুঃখের নয়, অভিমানের নয়, দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক পরম শান্তির জল। এই অভূতপূর্ব দৃশ্যটি দূর থেকে দেখছিলেন গফুর চাচা আর তার পাশে দাঁড়ানো যুবক রাহাত। গফুর চাচার সাদা হয়ে যাওয়া ভ্রুয়ের নিচে চোখ দুটো চিকচিক করে উঠল। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে রাহাতের কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, দেখলে বাবা রাহাত, রক্তের টান কাকে বলে? অভিমানের পাহাড় যতই উঁচু হোক না কেন, রক্তের স্রোত ঠিকই একদিন সেই পাহাড়কে ভাসিয়ে নিয়ে যায়। রাহাত কোনো কথা বলল না, সে কেবল তাকিয়ে রইল ২ বোনের দিকে। শানের সুরটা এখন আর বিষণ্ণ শোনাচ্ছিল না, বরং মনে হচ্ছিল কোনো এক নতুন ভোরের আগমনী বার্তা ঘোষণা করছে। ২ বোনের কান্নার মধ্যে যে শব্দহীন কথোপকথন চলছিল তা হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী ছিল। সেখানে ছিল ক্ষমা, ছিল ভালোবাসা, আর ছিল হারিয়ে যাওয়ার শৈশবকে ফিরে পাওয়ার এক তীব্র আকুতি। গফুর চাচার মনে হলো এই বিয়েটা কেবল দুটো নতুন জীবনের মিলন নয়, এটা আসলে দুটো বিচ্ছিন্ন হয়ে যাওয়া আত্মার পুনর্মিলন। দীর্ঘ ২৬ বছরের শীতের পর আজ যেন শাহরাবানু আর আমেনা বেগমের জীবনে একসাথে বসন্ত নেমেছে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।